থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার একমাত্রিক গতি নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বের আলোচনাতেই জেনেছি যে সরণ ও দূরত্বের মধ্যে তফাৎ কী, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স এর পার্থক্য কী। কোনো গতিশীল বস্তুকণা প্রথম অবস্থান থেকে অন্তিম অবস্থানে যে পথেই যাক না কেন, তার দুই অবস্থানের মধ্যে সরণ হলো ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, তাই সরণ একটি ভেক্টর রাশি। আর দূরত্ব, গতিশীল কণাটি প্রথম অবস্থান থেকে অন্তিম অবস্থানে যে পথেই যাক, আঁকাবাঁকা পথেই যাক, তার অরিজিনাল অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। অর্থাৎ সরণ বা ডিসপ্লেসমেন্ট, আর এদিকে হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। তো সরণ কি? সরণ হচ্ছে কোনো গতিশীল বস্তুকণার প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরলরৈখিক ন্যূনতম পথ, তাকে বলা হচ্ছে সরণ। মনে করলাম এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে, এবার যে পথেই যাক না কেন, যেদিক থেকেই যাক না কেন, এই পথে সে নাও যেতে পারে, তবুও এ এবং বি এর মধ্যে এ থেকে বিতে গেলে সেই সরণ হচ্ছে এই সরলরৈখিক ন্যূনতম পথ। আর দূরত্ব, মনে করলাম এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তার যে প্রকৃত যাওয়ার পথ, যে পথে গেল, যে পথে অতিক্রম করে এ থেকে বিতে গেল, সেই প্রকৃত পথ হচ্ছে তার দূরত্ব। এটা আমরা জেনেছি। এবং সময়ের সাপেক্ষে সরণের হারকে বলা হয় বেগ। কি বললাম? বেগ বা ভেলোসিটি। সময়ের সাপেক্ষে সরণের হার, তাকে বলা হচ্ছে বেগ। আর সময়ের সাপেক্ষে দূরত্ব অতিক্রম করার হার, তাকে বলে দ্রুতি। এগুলি আমরা প্রথম আলোচনাতে করেছি। এবার বেগ যেহেতু সরণের হার সময়ের সাপেক্ষে, সরণ ভেক্টর রাশি, তাই বেগও একটি ভেক্টর রাশি। আর দ্রুতি স্কেলার রাশি, দূরত্ব অতিক্রম করার হার সময়ের সাপেক্ষে। এবার বেগকে আমরা বলতে পারি যে গড় বেগ। বেগ কত প্রকারের? গড় বেগ বলে একটা শব্দ রয়েছে, তারপরে রয়েছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ, গড় বেগ বলতে এভারেজ ভেলোসিটি, তাৎক্ষণিক বেগ বলতে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। গড় বেগ কোনো বস্তুকণা মোট যে সরণ অতিক্রম করলো, তাতে মোট যে সময় লেগেছে, সেই অতিক্রান্ত সরণ, মোট অতিক্রান্ত সরণ আর মোট সময় ভাগ করলে পাওয়া যায় গড় বেগ। অর্থাৎ গড় বেগ ইকুয়ালস টু ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি। বা এটাকে প্রথমে আমরা লিখতে পারি মোট সরণ আপন মোট সময়, টোটাল ডিসপ্লেসমেন্ট
ডিভাইডেড বাই টোটাল টাইম, ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি। এটা হচ্ছে গড়বেগ। গড়বেগ দীর্ঘ সময় ধরে যে সরণ অতিক্রম করলো সেই মোট সরণকে মোট টাইম দিয়ে ভাগ করলে গড় বেগ পাওয়া যায়, এভারেজ ভেলোসিটি পাওয়া যায়। কিন্তু তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, কোন একটি বিশেষ মুহূর্তে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের অবকাশে যে সরণ অতিক্রম করে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় শূন্যের কাছাকাছি, ডেল্টা টি টেন্স টু 0 আমরা আলোচনা করেছি। অর্থাৎ তাৎক্ষণিক বেগ বলা হয় ডিএস বাই ডিটিকে। ওই মুহূর্তের আগে বা পরে বেগ পরিবর্তন হতে পারে। ওই মুহূর্তের বেগ কত? তাহলে ওই মুহূর্তে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, ছোট্ট সময়, যেটা টেন্স টু 0, ডেল্টা টি টেন্স টু 0, শূন্যের কাছাকাছি যাওয়ার সময় অবকাশে যে পরিমাণ সরণ অতিক্রম করলো সেই সরণের হারকে সেই সময়ের সাপেক্ষে তার সীমাস্থ মান আমি লিমিটেড দিয়ে করেছি, তাকে বলা হচ্ছে ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি আর কিছুই না, এটা হচ্ছে স্লোপ অফ কার্ভ। এটা আর কিছুই না, এসটি কার্ভের নতি, স্লোপ অফ দ্য কার্ভ এসটি। অর্থাৎ যদি এরকম একটি আমরা সরণ এবং সময়ের গ্রাফ অঙ্কন করি, কী হবে? মনে করলাম এটা একটা সরণ সময়ের গ্রাফ, এদিকে সরণ, এদিকে সময়, এস ভার্সেস টি। তাহলে যে কোনো মুহূর্তে, মনে করলাম এই মুহূর্তে এই গ্রাফের নতি কি? তাহলে এই পয়েন্টে একটি ট্যানজেন্ট টানতে হবে। এই পয়েন্টে কি করতে হবে? একটি স্পর্শক টানতে হবে। সেই স্পর্শকের যে ট্যান থিটা, অর্থাৎ ভি ইকুয়ালস টু ডিএস ডিভাইডেড বাই ডিটি ইকুয়ালস টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1 ডিভাইড বাই T2 মাইনাস T1। ds dt মানে the rate of change of displacement with respect to a small time dt, এই ক্ষুদ্র সময় অবকাশ ডেল্টা ডিটিতে কতটা সরণ অতিক্রম করলো, অর্থাৎ স্লোপ অফ দ্য কার্ভ। স্লোপ অফ দ্য কার্ভ এটা আর কিছু না, এটাই হচ্ছে ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ, এটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ। এবার দ্রুতি, দ্রুতির মধ্যেও হয় গড় দ্রুতি। গড় দ্রুতি কি? দ্রুতি বলতে বোঝায় অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হচ্ছে দ্রুতি। আর গড় দ্রুতি বলতে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট, উপরে মোট বসবে, নিচেও মোট বসবে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, এটা হচ্ছে গড় দ্রুতি। তাহলে আমরা জানলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগের ফর্মুলা ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। এখান থেকে পেতে পারি আমরা ডিএস ইকুয়ালস টু ভিডিটি, ডিএস ইকুয়ালস টু ভিডিটি। এবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ভি পাচ্ছি ডিএস বাই ডিটি। এর বিপরীত প্রক্রিয়া, এই প্রক্রিয়াটির বিপরীত প্রক্রিয়া হচ্ছে অবকলন করা বা সমাকলন করা। তাতে এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি। ভি পাবো সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েশন করে, আর সরণ পাবো ভিকে
ডিটির সাপেক্ষে সমাকলন করে। এটার মানে কি, ইন্টিগ্রেশন অফ ভি ডিটির মানে হচ্ছে যে এটা যদি ভি হয়, এটা যদি টি হয়, মনে করলাম একটা গ্রাফ আছে এরকম, তো ভি ডিটি মানে হচ্ছে এরিয়া আন্ডার দি কার্ভ। কেন? যদি ভিটির কার্ভটি এরকম হতো, তাহলে আমরা এর এরিয়াটি সহজেই ত্রিভুজের সূত্র ফেলে নির্ণয় করতে পারতাম। যদি সমান বেগে এরকম যেত, তাহলেও এরিয়াটি আমরা সহজে নির্ণয় করতে পারতাম, কারণ বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সমকোণী ত্রিভুজ এদের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি। কিন্তু যদি এরকম যায় কোন ভিটি কার্ভ, তাহলে এর ক্ষেত্রফল কি করে নির্ণয় করব? তখন ছোট এরকম স্ট্রিপ নিব, যেটা ক্ষুদ্র ডিটি, উচ্চতা হচ্ছে ভি1 বা ভি2, তাহলে এর ক্ষেত্রফল কত সেটা করে এরকম অনেকগুলো স্ট্রিপ ছোট ছোট নিয়ে যোগ করে তারপরে তাকে সমাকলন করলে আমরা ভিডিটি পাই। তাহলে ভিডিটি এস ইকুয়ালস টু ভিডিটি, অর্থাৎ মোট সরণ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি, অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভ ভি এন্ড টি। ভিডিটির মিনিং দাঁড়াচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ ভিটি। বেগ সময় লেখচিত্র ও সময় অক্ষের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। বেগ সময় লেখচিত্র ও সময় অক্ষের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এটি প্রকাশ করছে সরণের মান, মোট সরণের মান। মোট সরণ, তাহলে এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি, মানে ভি আর টি যে কার্ভ রয়েছে তার নিচে যে ক্ষেত্র রয়েছে সেই মোট ক্ষেত্রফলটা হচ্ছে সরণের পরিমাপ। তাহলে এই ডিফারেন্সিয়েশন করে আমরা ভি পাই, ইন্টিগ্রেশন করে আমরা এস পাই, দুটি হচ্ছে পরস্পরের বিপরীত প্রক্রিয়া। ঠিক সেরকম আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণ, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বা তাৎক্ষণিক ত্বরণ, ডিভি ডিটি। ডিভিডিটি মানে স্লোপ অফ দ্য কার্ভ ভিটি। আবার ভি এবং টি মনে করলাম এর একটু সহজ করি যাতে বুঝতে সুবিধা, এটা দিয়েও হয়। সহজ করলাম, মনে করলাম যে এরকম একটা গ্রাফ রয়েছে, তার যে কোনো মুহূর্তে এই জায়গাতে অ্যাক্সিলারেশন কত, ত্বরণ কত, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, এই পয়েন্টে স্পর্শক অঙ্কন করতে হবে। সেই স্পর্শক এর যে নতি ট্যান থিটা, সেটি হচ্ছে ডিভিডিটি, অর্থাৎ ডিভিডিটি ইকুয়ালস টু ট্যান থিটা কি লিখব, ইজ ইকুয়াল টু স্লোপ of the curve V and T. তাহলে অ্যাক্সিলারেশন স্লোপ অফ দ্য কার্ভ ভি এন্ড টি, আর ভেলোসিটি স্লোপ অফ দ্য কার্ভ এস এন্ড টি। এর বিপরীত প্রক্রিয়া কি, এখান থেকে আমি লিখতে পারি এ ইকুয়ালস টু ডিভিডিটি তো ছিলই, তাহলে এখান থেকে কি লিখতে পারি, ডিভি ইকুয়ালস টু এডিটি। ডেরিভেটিভ করে আমরা ত্বরণ পাচ্ছি, আর ত্বরণকে ইন্টিগ্রেশন করে আমরা ভেলোসিটি পাবো। ভেলোসিটির সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে অবকলন করে আমরা অ্যাক্সিলারেশন পাচ্ছি, ত্বরণ পাচ্ছি। এর বিপরীত প্রক্রিয়া কী করব,
ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন, তাই এরিয়ার ইন্টিগ্রেশন করব সময়ের সাপেক্ষে, তাহলে ভি পাবো। তাহলে ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। তার মানে অ্যাক্সিলারেশন আর টাইমের যে গ্রাফ, তার এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা হচ্ছে ভেলোসিটি। তাহলে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট ফর্মুলা পেয়েছি। ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি এক নাম্বার। 2 নাম্বার এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, এক আর দুই পরস্পর বিপরীতভাবে তৈরি হয়েছে। 3 নাম্বার অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। 4 নাম্বার বেগ বা ভেলোসিটি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এডিটি। এই 4টি ফর্মুলা প্রধানত আমরা এখানে পেয়েছি। তাহলে আমরা যেগুলি পেলাম, যে ফর্মুলাগুলি এইমাত্র তৈরি করলাম, যে ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, এর বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে আমরা এস পাই, এটা ডিফারেন্সিয়েশন, আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে পাবো ভি ডিটি। এটি হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ, এসটি। এটি হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ, এবং আমরা পেলাম যে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ডিভি ডিটি, ডিভি বাই ডিটি। এটাও একই রকমভাবে স্লোপ অফ দ্য কার্ভ ভিটি, এবং তারপরে পেয়েছি ভি কী করে পাবো এখান থেকে, ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। এটা কি এরিয়া আন্ডার দ্য কার্ভ এ টি। তো এই কয়েকটি ফর্মুলা 100% কারেক্ট সর্বদাই। অ্যাক্সিলারেশন ইনক্রিজিং হোক, ডিক্রিজিং হোক, অ্যাক্সিলারেশন ইউনিফর্ম হোক, অর্থাৎ ত্বরণ বাড়ুক, ত্বরণ কমুক, ত্বরণ স্থির থাকুক, ত্বরণ বেড়ে কমুক, ত্বরণ ক্রমবর্ধমান হারে পরিবর্তন হোক, প্রতি ক্ষেত্রের জন্য এই ফর্মুলাগুলি সত্যি। অর্থাৎ তাৎক্ষণিক বেগ ডিএস বাই ডিটি, তাৎক্ষণিক ত্বরণ ডিভি বাই ডিটি, এস ইকুয়ালস টু সরণ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি, বেগ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এডিটি। এবং এদের সিগনিফিক্যান্স কি? এটা হচ্ছে এসটি কার্ভের স্লোপ বা নতি, টেনজেন্ট অফ এসটি কার্ভ ইকুয়ালস টু ভেলোসিটি, টেনজেন্ট অফ ভিটি কার্ভ ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন। আর এটা এরিয়া আন্ডার দ্য কার্ভ ভি অ্যান্ড টি ইজ ডিসপ্লেসমেন্ট, ইজ ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। এরিয়া আন্ডার দ্য কার্ভ অ্যাক্সিলারেশন অ্যান্ড টি টাইম ইকুয়ালস টু ভেলোসিটি। আর এদেরই একটি স্পেসিফিক একটা বিশেষ শর্তের জন্য, যখন ত্বরণ স্থির থাকবে দীর্ঘ সময় ধরে, সেই যতক্ষণ ধরে ত্বরণ স্থির থাকবে, সুষম ত্বরণ হবে, সমত্বরণ হবে, ত্বরণ স্থির থাকবে, ত্বরণ ধ্রুবক থাকবে, বেগ ধ্রুবক না, ত্বরণ ধ্রুবক থাকবে, শুধুমাত্র সেই সময়ের জন্য ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে আমরা পাই কি পাই, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার
প্লাস 2as, এই সূত্রগুলি শুধুমাত্র সঠিক বা সত্য যখন ত্বরণ স্থির থাকবে, অপরিবর্তিত থাকবে, সমত্বরণ থাকবে তখন। এবং n তম সেকেন্ডে সরণ যদি বার করি তাহলে u প্লাস হাফ অফ a টুয়াইস n মাইনাস 1, এই ফর্মুলাগুলি আমরা পাই। তো এই ফর্মুলাগুলি সমত্বরণের বেলায় শুধু সত্য। এই ফর্মুলাগুলি কি করে আসে? এখান থেকে এই ফর্মুলাগুলিকে আনা যায়। যেহেতু এখানে এটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য সত্য আর নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য সত্য, তাই এটার মধ্যেই এটার একটা অংশ ঢুকে আছে। এটা সর্বদাই সত্য, সর্বক্ষেত্রে সত্য। এরই একটা স্পেসিফিক শর্তের জন্য এটা পাওয়া যায়। অর্থাৎ এটার সরলতম রূপ বিশেষ শর্তে এই যখন স্থির বা ধ্রুবক তখন এই ফর্মুলাগুলি আমরা পাচ্ছি। এবার আমরা বিভিন্ন লেখচিত্র অঙ্কন করব। সরণ সময়ের লেখচিত্র, এসটি কার্ভ, বেগ সময়ের লেখচিত্র, ভিটি কার্ভ, এবং ত্বরণ ও সময়ের লেখচিত্র, এটি কার্ভ। তো প্রথমেই এসটি কার্ভ অর্থাৎ সরণ ও সময়ের লেখচিত্র। সরণ সময়ের লেখচিত্র। গত পর্বের যে লাস্ট লেখচিত্রটি অঙ্কন করেছিলাম, তাড়াহুড়া করার জন্য লাস্ট লেখচিত্রটি অল্প মুহূর্তের মধ্যে একটু ভুল হয়েছে, এখান থেকে দেখে নেবে। যে মনে করলাম ওয়াই অক্ষ বরাবর এস, এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস বরাবর টি নেওয়া হলো। এবার যদি এসটি গ্রাফ টি এর সমান্তরালে যায় তাহলে এটি কি বিশ্লেষণ করে, কি নির্দেশ করে? এসটি কার্ভ, এসটি কার্ভে আমরা কি জানি? এক্সটি কার্ভ থেকে পাওয়া যায় ভি, ভি ইকুয়ালস টু ডিএস ডিটি ইকুয়ালস টু টেনজেন্ট স্লোপ অফ দ্য কার্ভ। তো এখানে দেখতে পাচ্ছি এই কার্ভের স্লোপ 0, ডিএস ডিটি 0। এই কার্ভ এক্স অ্যাক্সিসের সমান্তরাল, অর্থাৎ টি এর সঙ্গে কোনো কোণ নেই। এই যে এসটি গ্রাফ, তার টি এর সঙ্গে কোনো কোণ নেই, সমান্তরাল, তাই থিটা ইকুয়ালস টু 0, তাই টেন থিটা ইকুয়ালস টু 0, তাই ডিএস ডিটি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু 0। অর্থাৎ বেগ নেই এবং সরণ পরিবর্তন হচ্ছে না। বেগ নেই তো সরণের পরিবর্তন হবে না। তার মানে কি? এটা স্থির বস্তুকে চিহ্নিত করছে। এটা কি? বস্তুটি স্থির, রেস্টে রয়েছে। যেহেতু টেন থিটা ইকুয়ালস টু 0, তাহলে টি অক্ষের সমান্তরাল যদি যায় সরণ সময়ের গ্রাফ, তাহলে সেটা স্থির বস্তুকে নির্দেশ করে। যদি এরকমভাবে যাই, এদিকে মনে করলাম এস, এদিকে মনে করলাম টি, যদি এরকমভাবে যাই এসটি কার্ভ, তাহলে এটা কী চিহ্নিত করে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএস বাই ডিটি ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, মানে স্লোপ অফ দ্য কার্ভ, মানে টেন থিটা একটা মান রয়েছে। এবং প্রত্যেকটা বিন্দু একটা সরলরেখা, এই যে এসটি গ্রাফ একটা সরলরেখাকে প্রকাশ করছে এখানে, তাহলে সরলরেখাটি অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। প্রত্যেকটি বিন্দু দুটি মান, একটি মান এস, একটি মান টি।
এই বিন্দুর এখান থেকে দূরত্বকে টি এর মান, আর নিচ থেকে উপরের দূরত্বকে সরণের মান ধরা হয়। তাই প্রত্যেকটা বিন্দু এস এবং টি এর মানকে নিরূপণ করে। এখানে প্রত্যেকটা বিন্দুর উপর যদি ট্যানজেন্ট টানা হয়, প্রত্যেকটা ট্যানজেন্টের থিটা বা টেন থিটা সমান। তাহলে ভি ইজুকাল টু ডিএস ডিটি, এর স্লোপটা হচ্ছে ধনাত্মক, তাই ভি ইকুয়ালস টু ডিএস ডিটি ইজুকাল টু টেন থিটা ইজুকাল টু ধ্রুবক, অর্থাৎ স্থির বেগ ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, স্থির বেগে যাচ্ছে। যেহেতু থিটা প্রত্যেকটা বিন্দুর স্লোপ বা টেন থিটা একই রকম, তাই এটি হচ্ছে স্থির বেগে যাচ্ছে। যত সময় বাড়ছে স্থির বেগে যাওয়ার জন্য সরণ বাড়ছে, তাই একটি সরলরেখাকে পাওয়া যাচ্ছে। তাই তো যদি আমরা এরকম গ্রাফ অঙ্কন করি যে এদিক থেকে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, এদিকে টি, এদিকে এস, তাহলে কি দেখব যে সময় যত যাচ্ছে সরণ, সময় যত বাড়ছে সরণ, সময় যত বাড়ছে সরণ তার অনেক অংশ বেশি বাড়ছে। এখান থেকে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে গেল বা এই পয়েন্টে গেল বা এই পয়েন্টে গেল, দেখো সরণের পরিমাণটা অনেক বেশি হারে বাড়ছে। বা আমরা বলতে পারি এখানে যে এই বিন্দুর যদি ট্যানজেন্ট বার করি থিটা ওয়ান টি ওয়ান টাইমের জন্য, আর এই বিন্দুর যদি ট্যানজেন্ট বার করি থিটা টু বার করি, তাহলে কোন ট্যানজেন্টটা বড় হবে? এই স্লোপ বড় না এই স্লোপ বড়? যেহেতু থিটা বাড়লে টেন থিটার মান বাড়ে, আর টেন থিটার মান বাড়ে মানে ভি এর মান বাড়ে। যেহেতু থিটা টুটা খাড়া হয়ে যাচ্ছে, যত শুয়ে থাকবে থিটার মান যত কম হবে স্লোপ তত কম, যত খাড়া হয়ে যাবে স্লোপ তত বেশি, তাই থিটা টু বেশি থিটা ওয়ানের চাইতে। তার মানে টেন থিটা টু বেশি টেন থিটা ওয়ানের চাইতে, তার মানে ভি টু বেশি ভি ওয়ানের চাইতে। তার মানে এই পয়েন্টে ভি বেশি, এই পয়েন্টে ভি কম। তার মানে কি ভি বাড়তে বাড়তে যাচ্ছে, যেহেতু স্লোপ ধনাত্মক। মনে রাখতে হবে যে যদি স্লোপ বা ট্যানজেন্ট এই বরাবর হয় তাহলে সেটা বলা হয় ধনাত্মক স্লোপ, পজিটিভ স্লোপ। আর যদি এই বরাবর হয় তাহলে সেটাকে বলা হয় নেগেটিভ স্লোপ, ঋণাত্মক নতি। ধনাত্মক নতি, ঋণাত্মক নতি, তো এগুলো সব ধনাত্মক নতি রয়েছে। ভি টু গ্রেটার দেন ভি ওয়ান, তার মানে বেগ বাড়ছে মানে কি ত্বরণ রয়েছে, তাই বলা যায় যে এখানে সুষম ত্বরণ রয়েছে। তাহলে এটা কি রয়েছে? বেগ বৃদ্ধি হচ্ছে, কি হচ্ছে? ভি বৃদ্ধি পাচ্ছে। আর যদি সরণ সময়ের গ্রাফটা আমরা এরকম অঙ্কন করি, এটা আপওয়ার্ড হচ্ছিল, কনকেভ আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড, তাহলে এই গ্রাফ কি নির্দেশ করে? সরণ ধীরে ধীরে বাড়ছে, সরণের বৃদ্ধি হার ধীরে ধীরে কম পেয়ে যাচ্ছে। এখানে যেমন সরণটা সময়ের সাপেক্ষে বাড়তে বাড়তে যাচ্ছিল, সরণ সময় যত বাড়ছে সরণ বেশি হারে বাড়ছিল, কারণ ত্বরণ ছিল। তাহলে এখানে সরণ প্রথম দিকে যে হারে বাড়ছিল, পরে সরণের বৃদ্ধি, উপরটা হচ্ছে সরণের বৃদ্ধি কমে যাচ্ছে, মানে মন্দন আছে। কিন্তু বিশ্লেষণ করব কিভাবে? আমরা টি কম সময়ে সেখানে স্লোপ টানলাম, তাহলে যে থিটা পেলাম থিটা ওয়ান ধরবো। এবার টি বেড়ে গেল, তখন আমরা
তার ট্যানজেন্ট টানলাম θ2। θ1 বড় না θ2 বড়? θ1 বড় না θ2 বড়? প্রথমত এটা পজিটিভ, স্লোপটা হচ্ছে পজিটিভ যেহেতু এই বরাবর, তার মানে বেগ পজিটিভ আছে। তাহলে আমরা জানি v ইকুয়ালস টু ds dt হচ্ছে স্লোপ ট্যানজেন্ট tan θ। তাহলে θ2 এবং θ1, θ1 এর স্লোপটা খাড়া আছে, যত θ2 এদিকে যাচ্ছি তত কোণটা ছোট হয়ে যাচ্ছে, আরও যদি উপরে নিই আরও দূরে চলে যাবে, কোণটা আরও ছোট হয়ে যাবে, অর্থাৎ সময় যত বাড়ছে স্লোপ কমে যাচ্ছে, অর্থাৎ θ2 লেস দেন θ1, তার মানে tan θ2 লেস দেন tan θ1, তার মানে v2 লেস দেন v1। তার মানে কি v2 লেস দেন v1 মানে বেগ কমে যাচ্ছে, প্রথমে বেগ v1 ছিল, পরে কমে হলো v2, তো বেগ কমতে কমতে যাচ্ছে, বেগ কমতে কমতে যাচ্ছে মানে কি সমমন্দন, মন্দন হচ্ছে। এবার যদি আমরা সরণ ও সময়ের গ্রাফ বা কার্ভ একসঙ্গে অঙ্কন করি সবগুলি, অর্থাৎ সরণ ও সময়ের যে গ্রাফ এসটি কার্ভ, মানে সরণ সময় লেখচিত্র। যতগুলো জটিলভাবে আমরা আলোচনা করলাম সেগুলোকে সিম্পলিফাই করব এখানে। তাহলে এরকম যদি একটা গ্রাফ অঙ্কন করি, মনে করলাম এটা কার্ভ নাম্বার 1, এটা কার্ভ নাম্বার 2, এটা কার্ভ নাম্বার হচ্ছে 3। তাহলে 1 নাম্বার কার্ভ, তার প্রত্যেকটা বিন্দুর নতি সর্বদাই সমান, স্লোপ সর্বদাই সমান। এই যে C1 কার্ভটি আছে, C1 কার্ভটির নতি সর্বদাই সমান, C1 এর নতি বা স্লোপ প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গেল টি এর সাথে সমান। তার ট্যানজেন্টের মান প্রত্যেকটা বিন্দুর সমান। C1 এর নতি স্থির, তাই v সমান স্থির, v ধ্রুবক, সমবেগে যাচ্ছে। তাই সমবেগ, তাহলে C1টি হচ্ছে সমবেগে যাচ্ছে, আর C2 আস্তে আস্তে গ্রাফটা উপরে উঠছে, মানে নতিটা আস্তে আস্তে বাড়ছে, নতি আস্তে আস্তে বাড়ছে। এই বিন্দুতে নতি আর এই বিন্দুতে নতি আলাদা, এই বিন্দুতে নতি কম, থিটা কোণের মান কম হবে ট্যানজেন্ট টানলে, এই বিন্দুতে থিটা কোণের মান বেশি হবে ট্যানজেন্ট টানলে। তাই নতি আস্তে আস্তে উপরে উঠছে, নতি উপরে উঠছে মানে ভি এর মানটা আস্তে আস্তে বাড়ছে। C1 এর নতি বৃদ্ধি, অতএব ভি বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি ত্বরণ রয়েছে, C1 কেন বলছি, ভুলভাল বকছি কেন, C2 আর C3 আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, খাড়া উপরে উঠছে না, C3 নতিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, C3 এর নতি হ্রাস পাচ্ছে, অতএব ভি সমান হ্রাস পাচ্ছে। তার মানে কি এখানে মন্দন রয়েছে, এখানে সমত্বরণ রয়েছে, এখানে ত্বরণ শূন্য। যখন স্ট্রেট লাইন তখন বেগ স্থির, যেহেতু নতি স্থির, ds/dt স্থির C1 কার্ভের জন্য, ds/dt C2 কার্ভের জন্য ধীরে ধীরে বাড়ছে,
বেগ বাড়ছে মানে ত্বরণ আছে। C3 কার্ভ নতিটা আস্তে আস্তে কমছে, এই পয়েন্টে টেনজেন্ট, এই পয়েন্টে টেনজেন্টের চাইতে টেনজেন্ট কমে যাবে, এই পয়েন্টে টেনজেন্ট আরও কমে যাবে, অ্যাঙ্গেলটা কমে যাবে, তাই ভির মানটা আস্তে আস্তে কমছে, কমছে মানে মন্দন রয়েছে, তাই এটা মন্দন, এটা মন্দন, বেগ আস্তে আস্তে কমছে, এটা ত্বরণ, বেগ আস্তে আস্তে বাড়ছে, আর এটা হচ্ছে ত্বরণ শূন্য, বেগ স্থির থাকছে। এবার আমরা গতিবেগ এবং সময় লেখচিত্র অঙ্কন করব এবং গতিবেগ সময় লেখচিত্র কোন লেখচিত্র কি নির্দেশ করছে জানার চেষ্টা করব, অর্থাৎ ভেলোসিটি অ্যান্ড টাইম কার্ভ। তো আমরা টাইমকে এক্স অক্ষের দিকে, ভেলোসিটিকে ওয়াই অক্ষের দিকে চিহ্নিত করব। যদি মনে করলাম যে টি অক্ষের সমান্তরালভাবে গতিবেগ সময় লেখচিত্রটি গেছে, গতিবেগ সময় লেখচিত্রটি টি অক্ষের সমান্তরালে গেছে, তাহলে কি বুঝবো? ভি বাড়ছে না, এই হাইটটা তো ভি, এখানে ভি যতটা, সময় বেড়ে গেল ভি ততটাই, সময় বেড়ে গেল ভি ততটাই, ভি সমান রয়েছে। কি করে বুঝবো? আমরা জানি অ্যাক্সিলারেশন বা ত্বরণ ইকুয়াল টু ডিভি বাই ডিটি ইকুয়ালস টু tan থিটা, স্লোপ অফ দ্য কার্ভ। তো এটা টি অক্ষের সমান্তরাল, তার মানে এর সঙ্গে যেহেতু প্যারালাল, এর স্লোপ 0 ইকুয়াল টু 0। তার মানে কি বোঝাচ্ছে? ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে বেগ স্থির। অথবা এই ক্যালকুলেশন না করে এমনিতেও বলতে পারি এই সময়ে যতটা বেগ ছিল, সময়টা বেড়ে এখানে চলে আসলো, বেগ ততটাই আছে, তাহলে বেগ পরিবর্তন হচ্ছে না, তাই সমবেগ বা স্থির বেগ। বেগ যদি স্থির থাকে মানে কি? ত্বরণ শূন্য। ত্বরণের ফর্মুলা কি? ডিভি বাই ডিটি। যেহেতু এটা ভিটি কার্ভ, তাই ডিভি বাই ডিটি মানে স্লোপ অফ দ্য কার্ভ। স্লোপ টি এর সঙ্গে এর কোনো স্লোপ নেই, টি এর সঙ্গে এর সরলরেখার কোনো স্লোপ নেই, তাই এখানে ভি শূন্য। এবার যদি এরকম কোনো গ্রাফ হয়, এরকম কোনো গ্রাফ হয়, তাহলে কি চিহ্নিত করছে? এখানে হওয়া বা এখানেও হতে পারে, এখানে না হয়ে এটা এখানেও হতে পারে, একই মিনিং দাঁড়াবে। এটার টি যখন 0 তখন একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, অর্থাৎ শুরুতে সময় যখন শূন্য তার প্রাথমিক একটা বেগ ছিল, যেটাকে আমরা ইউ ধরি সাধারণভাবে। এরপরে কি হচ্ছে? বেগ আস্তে আস্তে বাড়ছে। বেগ যদি আস্তে আস্তে বাড়ে, এটা আর এখানে প্রাথমিক বেগ শূন্য ছিল, তাই মূলবিন্দুতে স্পর্শ করেছে। তো এখানে টি অক্ষের সঙ্গে এর স্লোপ কত? প্রত্যেকটা বিন্দুর স্লোপ একই, তার মানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি ইকুয়ালস টু tan থিটা। থিটা যেহেতু প্রত্যেকটা বিন্দুতে সমান, এখানেও থিটা যত, এই বিন্দুতেও থিটা তত, এই বিন্দুতেও থিটা তত, তেমন থিটা tan থিটা অপরিবর্তিত, তেমন tan থিটা স্থির। tan থিটা স্থির মানে কি? ত্বরণ স্থির। ত্বরণ স্থির মানে কি? সুষম ত্বরণে যাচ্ছে। সুষম ত্বরণ হলে কি হবে? আস্তে আস্তে বেগ বাড়বে, তাই আস্তে আস্তে সুষমভাবে বেগ বাড়ছে। এটাও তাই, একই মিনিং ক্যারি করছে। এখানেও স্লোপ স্থির, তার মানে ত্বরণ স্থির। ত্বরণ স্থির মানে বেগ ধীরে ধীরে বাড়ছে, কিন্তু প্রথমে বেগ ছিল শূন্য, তাই মূলবিন্দু থেকে গেছে। এখানে প্রথমে একটা ইউনিফর্ম ভেলোসিটি, একটা কী বলে প্রাথমিক বা প্রারম্ভিক বেগ ছিল, সেই জন্য উপর থেকে শুরু হয়েছে। এটা প্রারম্ভিক বেগ ইউকে চিহ্নিত করছে। এবার যদি এরকম হয়, কীরকম হবে? এখান থেকে
নিচে নামছে। এখান থেকে যদি নিচে নামে, আমরা বলেছিলাম যে এই বরাবর গ্রাফ মানে স্লোপ পজিটিভ, আর এই বরাবর গ্রাফ স্লোপ নেগেটিভ। তাহলে এই বরাবর গ্রাফ হচ্ছে স্লোপ নেগেটিভ। স্লোপ নেগেটিভ মানে ত্বরণ নেগেটিভ, ত্বরণ নেগেটিভ মানে মন্দন, ত্বরণ নেগেটিভ বলতে মন্দন। আমরা জানি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু, এখানে নেগেটিভ আসছে, ভি যেহেতু আস্তে আস্তে কমতে কমতে যে নেগেটিভ আসছে, তার মানে সমমন্দনে চলছে। কেন? ডিভি বাই ডিটি যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আমরা কোণ অঙ্কন করি, প্রত্যেকটা বিন্দুতে একই পরিমাণ থিটা পাবো। প্রত্যেকটা বিন্দুর থিটা 90 ডিগ্রি বেশি থিটা মানে নেগেটিভ, 90 ডিগ্রির বেশি থিটা কোণ মানে নেগেটিভ। প্রত্যেকটা বিন্দুর থিটা 90 ডিগ্রির বেশি এবং সমান। যেহেতু সমান, তাই ট্যান থিটা হচ্ছে সমমন্দনে যাচ্ছে, ট্যান থিটা হচ্ছে স্থির। যেহেতু থিটা সমান বা ট্যান থিটা সমান, তার মানে সমমন্দনে যাচ্ছে, তাই বেগ ধীরে ধীরে কমতে কমতে যাচ্ছে। এটা আমি এক্সট্রা এঁকেছি স্লোপটা অঙ্কন করার জন্য। তাহলে যদি একসঙ্গে অঙ্কন করি আমরা, যে এদিকে ভি, এদিকে টি, ভিটি কার্ভ, গতিবেগ সময় লেখচিত্র। প্রাথমিক বেগ এখানে ছিল, প্রাথমিক বেগ যত ছিল, যত উচ্চতায় ছিল, সময় পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে না, এভাবেই যাচ্ছে। তার মানে কি ত্বরণ শূন্য। যদি এখান থেকে সরল রেখা এই বরাবর যায়, তাহলে ত্বরণ স্লোপ যেহেতু একই আছে মানে ত্বরণ ফিক্সড, এর স্লোপ হচ্ছে শূন্য। এই ভিটি কার্ভের স্লোপ হচ্ছে শূন্য টি এর সঙ্গে, যেহেতু টি এর প্যারালাল, তো স্লোপ শূন্য মানে ত্বরণ শূন্য। এর স্লোপটা ত্বরণকে বোঝায়, এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি। ভিটি কার্ভের স্লোপ ত্বরণকে বোঝায়। এর ত্বরণটা হচ্ছে ধনাত্মক এবং স্থির। এর স্লোপটা এই বিন্দুতে যতটা থিটা, এই বিন্দুতে ততটাই থিটা, একই অ্যাঙ্গেলে প্রত্যেকটা বিন্দু আছে, যেহেতু সরলরেখার উপর অবস্থিত, তাই এটা হচ্ছে এ সমান স্থির এবং ধনাত্মক, সুষম ত্বরণে যাচ্ছে। ধনাত্মক ত্বরণ, বেগও ধনাত্মক। আর এই বরাবর যদি যাই, তাহলে বেগ ধনাত্মক, কিন্তু বেগ আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন? স্লোপটা নেগেটিভ। স্লোপ নেগেটিভ, এটার জন্য স্লোপ নেগেটিভ বলতে এ নেগেটিভ, কিন্তু স্থির। নেগেটিভ হলেও স্থির। নেগেটিভ কেন? বলেছিলাম যে এই বরাবর যদি ট্যানজেন্ট টানা হয় তাহলে পজিটিভ স্লোপ, এই বরাবর যদি ট্যানজেন্ট টানা হয় তাহলে নেগেটিভ স্লোপ। তাহলে এখানে এটার স্লোপ নেগেটিভ, আর স্লোপটা মানেই তো ত্বরণটা, ত্বরণ নেগেটিভ। ত্বরণ নেগেটিভ মানে কি? মন্দন, তাই স্থির মন্দন। এটা স্থির ত্বরণ, এটা স্থির মন্দন। এবার আমরা অঙ্কন করতে পারি যে ত্বরণ যদি ধীরে ধীরে বাড়তে থাকে, ত্বরণ যদি ধীরে ধীরে কমতে থাকে, ত্বরণ যদি ধীরে ধীরে বাড়তে থাকে, ত্বরণ বাড়ছে, ত্বরণ থাকলেই তো বেগ বাড়বে। ত্বরণ বাড়ছে তার মানে কি? আরও আপওয়ার্ড হয়ে যাবে, এই বরাবর যাবে। আর এটাতে ত্বরণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ত্বরণ যদি ধীরে ধীরে হ্রাস পায়, ত্বরণ হ্রাস পাচ্ছে, ত্বরণ মানেই তো বেগ। এবার হ্রাস পাচ্ছে মানে ত্বরণ মানেই তো বেগ বৃদ্ধি। তো ত্বরণ হ্রাস পাচ্ছে মানে কি? বেগ বৃদ্ধিটা হচ্ছে, কিন্তু কম কম করে হচ্ছে পরে পরে। অর্থাৎ এদিকে যদি ভি হয়, এদিকে যদি টি হয়, তাহলে এরকম গ্রাফটা হবে। যদি আপওয়ার্ড হয়, উপরের দিকে থাকে, তাহলে হচ্ছে ক্রমবর্ধমান ত্বরণ। এটা ক্রমবর্ধমান
বর্ধমান ত্বরণ ভিটি কার্ভ, এটা ক্রম হ্রাসমান ত্বরণ। ত্বরণ কিন্তু মন্দন না, যেহেতু বেগ কমছে না, ত্বরণ মানেই বেগ বাড়বে, তো বেগ বাড়ছে। কি করে বুঝবো? এটার আমরা যে কোনো পয়েন্টে গ্রাফটা আরেকটু সঠিক করে করা যাক। তাহলে এই পয়েন্টে যা নতি, এই পয়েন্টে নতি বাড়ছে কেন? আমরা যদি এখানে টি অক্ষের সমান্তরাল দাগ টানি, এর নতি এতটা, এর নতি খাড়া হচ্ছে, থিটা টু বাড়ছে, থিটা টু বাড়ছে মানে টেন থিটা টু বাড়বে, তার মানে এই পয়েন্টের নতি বাড়বে। নতি বলতে ভিটির নতি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন ত্বরণ, ডিভি বাই ডিটি। তাহলে যেহেতু থিটা টু গ্রেটার দেন থিটা ওয়ান, তাই টেন থিটা টু গ্রেটার দেন টেন থিটা ওয়ান, অর্থাৎ ডিভি টু বাই ডিটি গ্রেটার দেন ডিভি ওয়ান বাই ডিটি। তার মানে ত্বরণটা আস্তে আস্তে বাড়ছে, ডিভি বাই ডিটি মানে ত্বরণ বাড়ছে, তাই ত্বরণ বাড়ছে মানে ক্রমবর্ধমান ত্বরণ। আর এখানে যদি আমরা স্লোপ টানি এই বিন্দুতে, তাহলে থিটা মানটা বড় হবে, সময় বেড়ে গেল, এদিকে সময় অক্ষ, তখন যদি টানি থিটাটা ছোট হবে, অর্থাৎ থিটা টু লেস দেন থিটা ওয়ান। স্লোপ কমছে মানে এর স্লোপ মানে তো ত্বরণ, স্লোপ কমছে মানে ত্বরণ কমছে, অর্থাৎ ত্বরণ হ্রাস পাচ্ছে। স্লোপ বলতেই ত্বরণ, ভিটি কার্ভের স্লোপ মানে ত্বরণ, এসটি কার্ভের স্লোপ মানে বেগ, স্লোপ বাড়ছে, এসটি কার্ভের স্লোপ বাড়ছে, এসটি কার্ভের স্লোপ মানে বেগ বাড়ছে। এখানে ভিটি কার্ভের স্লোপ বাড়ছে, ভিটি কার্ভের স্লোপ মানে ত্বরণ বাড়ছে মানে ক্রমবর্ধমান ত্বরণ। এখানে স্লোপ কমে যাচ্ছে টি ওয়ানে, এটা মনে করলাম টি ওয়ানের স্লোপ বেশি ছিল, এটা মনে করলাম টি টু, এখানে টি টুতে স্লোপ কমে গেছে মানে ত্বরণ কমে গেছে, তাই ত্বরণ কমছে। এবার এগুলিকে যদি আমরা একসঙ্গে করি, এইভাবে গেল, তাহলে ত্বরণ স্থির, এইভাবে উপরে উঠলো তো ত্বরণ ক্রমবর্ধমান, এইভাবে নিচে নামছে তাহলে ত্বরণ ক্রমহ্রাসমান। এটা ভি, এটা টি। যেহেতু ত্বরণ রয়েছে, এটা ত্বরণ স্থির, যেহেতু ত্বরণ রয়েছে, ত্বরণটা একটু ধীরে ধীরে কমে যাচ্ছে, ত্বরণটা ধীরে ধীরে বাড়ছে, ত্বরণটা স্থির আছে, ত্বরণ রয়েছে তাই বেগ বাড়বে সবার, তাই ঊর্ধ্বমুখী হবে প্রত্যেকেই, অর্থাৎ ভিটা বাড়বে। এখানে ভি অধিক মাত্রায় বাড়ছে যেহেতু ত্বরণটা বাড়ছে, এখানে ভিটা ধীরে ধীরে, ভি এর বৃদ্ধিটা ধীরে ধীরে কমে যাচ্ছে, ভি বেশি হারে বাড়ছে না, প্রথম দিকে যে হারে বাড়ছিল পরে একটু কমে যাচ্ছে, তার মানে ত্বরণ কমছে। এখানে ভি একই রেটে বাড়ছে কারণ ত্বরণটা স্থির। এবার অনুরূপে মন্দনের বেলায় আমরা অঙ্কন করতে পারি। এইভাবে, এটা কি মন্দন, যেহেতু ঋণাত্মক স্লোপ এ বরাবর, যেহেতু ঋণাত্মক স্লোপ তাহলে মাইনাস এ স্থির বা মন্দন স্থির। এবার যদি এ বরাবর হয় তাহলে মন্দন বৃদ্ধি, মাইনাস এ বলতে মন্দন। যদি এইভাবে যাই ঊর্ধ্বমুখী আস্তে আস্তে, তাহলে মন্দন ক্রমহ্রাসমান। বেশি মন্দন হচ্ছে না তাই ভিটা একটু করে কমছে, অর্থাৎ এটার অপোজিট, এটা ঊর্ধ্বমুখী হবে, এটা একটু নিম্নমুখী হবে। এবার আমরা লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলি প্রমাণ করব। ইকুয়েশন অফ মোশন যে রয়েছে
ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এবং এস এন মানে nth সেকেন্ডে সরণ এস এন ইকুয়ালস টু এ প্লাস হাফ অফ ইউ প্লাস হাফ অফ এ টোয়াইস এন মাইনাস ওয়ান। এই সমীকরণগুলি আমরা প্রতিষ্ঠা করব লেখচিত্রের মাধ্যমে। কিন্তু আবারও বলছি, এই সমীকরণগুলি, গতির এই সমীকরণগুলি শুধুমাত্র সত্য যখন ত্বরণ স্থির থাকে। ত্বরণ পরিবর্তন হলে এগুলো স্থির নয়। ত্বরণ পরিবর্তন হলে তখন আমাদের ওই ক্যালকুলাসের ফর্মুলাগুলি ব্যবহার করতে হবে। মানে ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি, এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, আর ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। এই ফর্মুলাগুলি লাগবে, এগুলো অলওয়েজ ভ্যালিড। তার প্রথম আমরা প্রমাণ করব ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আমরা জানি ভি হচ্ছে চূড়ান্ত বেগ, এ হচ্ছে প্রাথমিক বেগ, এই ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে সুষম ত্বরণ বা সমত্বরণ, আর টি হচ্ছে সময় ইউ থেকে ভি হওয়ার জন্য বা এ ত্বরণের সময়কাল পর্যন্ত। যাই হোক, এটি আমরা প্রমাণ করার জন্য প্রথমে একটি লেখচিত্র অঙ্কন করব। কি লেখচিত্র? ভি ভার্সেস টি। এটি মনে করলাম ও এক্স, এটি ও ওয়াই। ও এক্স বরাবর সময়, ও ওয়াই বরাবর বেগ, গতিবেগ নিলাম, এবং গতিবেগ আর সময় লেখচিত্র হচ্ছে এ বি। প্রাথমিক গতিবেগ ছিল ও এ, টি সময় পরে এর যদি সমান্তরাল টানি, টি সময় পরে এটা এ বি, এখানে সি মনে করলাম, এখানে ডি দিলাম। তাহলে প্রথমে গতিবেগ ছিল এ ও, প্রারম্ভিক বেগ ইউ, টি সময় পরে, এটা হচ্ছে টি সময় পরে চূড়ান্ত বেগ হচ্ছে বিডি মানে ভি, সময় ওডি মানে টি। তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটি প্রতিষ্ঠা করব। তাহলে কি লিখব? যে গতিশীল বস্তুকণার কোনো গতিশীল বস্তুকণার আগে লিখে নিই যে প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগ সমান ইউ, সমত্বরণ, সমত্বরণ এগুলো সত্য, শুধু সমত্বরণ বা স্থির ত্বরণ সমান এ, সময় সমান টি, সময় টি হলো চূড়ান্ত বেগ সমান ভি, আর সরণ সমান হচ্ছে এস। এই কয়েকটা বিষয় আমরা উল্লেখ করলাম যে ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ত্বরণ হচ্ছে সমত্বরণ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ, সময় টি সময় পরে এই বেগটা ত্বরণের কারণে, ইউ বেগ ত্বরণের কারণে ভি বেগে পরিণত হলো, এবং তাতে এস সরণ অতিক্রম করলো কণাটি। তাহলে এবার গতিবেগ সময় লেখচিত্রে এবি সরলরেখা কণার গতিকে নির্দেশ করে। এখানে ট্যানজেন্ট অফ থিটা, থিটা কোণটা স্থির, ট্যানজেন্ট স্থির মানে স্লোপ স্থির, ভিটি কার্ভের স্লোপ মানে ত্বরণ,
যেহেতু থিটা স্থির প্রত্যেকটা বিন্দুতেই, স্লোপ স্থির, তাই ভিটি কার্ভের স্লোপ বলতে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ স্থির এই গ্রাফের, যেহেতু সমত্বরণ আছে ওই জন্যই এবিটা হচ্ছে সরল রেখা। তাই গতিবেগ সময় লেখচিত্র এটা গতিবেগ, এটা সময় অক্ষ, এই এবি রেখাটি গতিবেগ সময় লেখচিত্রের গতিকে নির্দেশ করছে। অতএব আমরা বলতে পারি এ ও সমান হচ্ছে ইউ, বিডি সমান হচ্ছে ভি। যখন সময় ছিল 0 তখন এতটা ছিল ভেলোসিটি বা গতিবেগ, ইউ পরিমাণ প্রাথমিক বেগ ছিল। টি সময় পরে, সময়টা বাড়তে বাড়তে যখন টিতে পৌঁছালো, উপরটা হচ্ছে গতিবেগ, গতিবেগটা হয়ে গেল বিডি, ভি পরিমাণ। তাই বিডি হচ্ছে ভি, এ হচ্ছে ইউ, বিডি হচ্ছে ভি, আর সময় ওডি সমান টি, ওডি সমান টি। তাই যদি হয় তাহলে স্লোপ অফ দ্য কার্ভ এবি, এবির নতি বা স্লোপ অফ দ্য কার্ভ এবি, ভিটি কার্ভের নতি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন এ, সমান হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে ডিভি ডিটি, ডিভি ডিটি সমান হচ্ছে কি বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন, বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। এখানে লিখি বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। বেগের পরিবর্তন, বেগ হয়ে গেছে বিডি, ছিল আগে এও, তো সমান বিডি মাইনাস এও, আর সময় ওডি। তাহলে এ ইকুয়ালস টু বিডি, বিডি বলতে ভি, এও, এও বলতে ইউ, ওডি, ওডি বলতে টি। তাহলে এখান থেকে বজ্রগ্রহণ করলে ভি মাইনাস ইউ ইজুকাল টু এটি, বা ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, প্রমাণিত। তো এইভাবে অতি সহজেই আমরা এর নতি বা ট্যানজেন্ট বার করতে পারি। এর ট্যানজেন্ট বার করার জন্য বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বলতে এটুকুন, এটুকুন হচ্ছে বেগের পরিবর্তন। এটা কি করে পাবো? টোটালটা থেকে এটা বিয়োগ, এও আর সিডি সমান, তাহলে বিডি থেকে সিডি বিয়োগ করব। এখানে আরেকটা লাইন করতে পারি, বিডি থেকে সিডি বিয়োগ, আর সিডির পরিবর্তে পরের লাইনে লিখব সিডি আর এও যেহেতু সমান, সিডি আর এও যেহেতু সমান, সিডির পরিবর্তে পরের লাইনে এও করতে পারি, বা স্টেপ জাম্প করে করতে পারি, দেখলেই সহজে বোঝা যাবে। এবার ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, যেহেতু এটি একটি সরল রেখা, সরল রেখার আমরা সমীকরণ জানি যে ওয়াই ইজুকাল টু এম এক্স প্লাস সি, ওয়াই অক্ষে যে থাকে তাকে এদিকে বসাতে হয়। তো যদি ওয়াই ইজ টু এম এক্স প্লাস সি হয় সরল রেখার সমীকরণ, এখানে ওয়াই অক্ষে কে আছে? ভি ধরেছি, তো ওয়াইয়ের পরিবর্তে ভি লিখব। এম বলতে নতি স্লোপ, এখানে এম বলতে অ্যাক্সিলারেশন স্লোপ অফ দ্য কার্ভ, তাহলে এ এক্সের দিকে আছে টি, তাহলে এটি, আর সি বলতে ওয়াই অ্যাক্সিসে এই গ্রাফটি যতটা উপরে কাট করেছে, কত উপরে কাট করেছে? ও এ এতটা উপরে কাট করেছে, ছেদাংশ, তাহলে সেটা হচ্ছে ইউ। তাহলে ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, তার মানে সমীকরণটি যেটা এসেছে সরল রেখার সমীকরণ থেকে সেটাই পাচ্ছি। এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এই সমীকরণটি প্রমাণ করব। তো একই রকম লেখচিত্র চলবে। প্রথম দিকটা একই রকম লিখব আমরা, যে গতিশীল বস্তুকণার প্রারম্ভিক বেগ ইউ, সমত্বরণ এ, সময় টি, চূড়ান্ত বেগ ভি, সরণ এস। আমরা এস বার করতে চেয়েছি। এস বার করতে চাইলে আমরা জানি যে এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি। এটা সর্বদাই সত্য, সমত্বরণের বেলায় অসমত্বরণের বেলায় সর্বদাই। তাহলে এস আমরা কি করে পাবো? ভিডিটি গ্রাফের ক্ষেত্রফল নিতে হবে, অর্থাৎ এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি মানে হলো এরিয়া অফ দ্য কার্ভ ভি অ্যান্ড টি। ভি আর টি এর যে কার্ভ আছে তার নিচের অংশটা হচ্ছে
সরণের মান। সরণের মান এককে আলাদা হবে, এদিকে আর এদিকে, এটা ক্ষেত্রফল, কিন্তু মানে সমান। সরণের মানটা কত? এই গ্রাফের নিচের অংশ, অর্থাৎ বেগ, গতিবেগ সময়ের যে লেখচিত্র আছে এবি, সেই এবি আর সময়ের অক্ষ টি, এই দুটার মাঝখানে যে সীমাবদ্ধ ক্ষেত্র আছে সেটি হচ্ছে সরণের মান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভিটি লেখচিত্র অর্থাৎ এবি সরলরেখা ও সময় অক্ষের সীমাবদ্ধ ক্ষেত্র সরণের মান। যেহেতু এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, তাহলে আমরা এবার এস বার করব। অতএব এস ইকুয়ালস টু, এই যে এ বি ডিও যে ট্রাপিজিয়াম আছে, এই বাহু সমান্তরাল, এটা তির্যক, তাই ট্রাপিজিয়াম এ বি ডিও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে কত হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ সমান্তরাল বাহু দুটির সমষ্টি এও প্লাস বিডি, আর এই সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ওডি। কি বললাম? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব ওডি। তাহলে এবার মান বসাবো। এও বলতে ইউ, বিডি বলতে ভি, আর ওডি বলতে টি। বিডি বলতে টি। তাহলে এখান থেকে আসছে হাফ, ভি এর মান আমরা আগে পেয়েছি ইউ প্লাস এটি ইন্টু টি। তাহলে কত আসছে? হাফ 2u প্লাস এটি ইন্টু টি। তাহলে হচ্ছে হাফ আর 2 কেটে যাবে, ইউটি। এবার হাফ অফ এ টি স্কোয়ার গুণ করলে, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, কিছুই না। এস মানে জানি আমরা ইন্টিগ্রেশন অফ ভিডিটি। ইন্টিগ্রেশন অফ ভিডিটি মানে ভি এবং টি যে লেখচিত্র আছে তার আন্ডারে, তার নিচে যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রটাই হচ্ছে সরণের সমান। তাই সরণ ইজ ইকুয়াল টু এখানে এবি গ্রাফের নিচের ক্ষেত্রফলটি, তাই এরকম করে বার করলাম। এ বি ডিও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা। এবার 3 নম্বর সমীকরণ গতির কি আছে বলতো? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এটি প্রমাণ করব। যা ছিল একই রকমভাবে থাকবে। গতিবেগ সময় লেখাচিত্রে এবি সরলরেখা কণার গতিকে নির্দেশ করে, যা যা মান আছে থাকতে পারে এটুকুন। পরে আমরা কি করব? অতএব এ এস এর মান নির্ণয় করব। এ বলতে ত্বরণ, ত্বরণ বলতে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন কতটা হয়েছে? এটুকুন হচ্ছে বেগের পরিবর্তন, এতটা ছিল, এতটা হয়েছে, এতটা ছিল, তার মানে এটা ছিল, সিডি ছিল, এটা বেড়েছে মানে বিসি হয়েছে, তার মানে হচ্ছে বিসি বাই এসি। বিসিটা বিসি থাকলো, এসি বলতে ওডি, অর্থাৎ ত্বরণের মানটা বার করে রাখলাম। আর এস আমরা জানি, তাহলে বিসি বাই ওডি এর মান বসালাম। এস বলতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। একই রকমভাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? হাফ এও প্লাস বিডি ইন্টু ওডি। এখানে দেখতে পাচ্ছি ওডি আর ওডি উপর নিচে বাদ যাচ্ছে। হাফ এও
বলতে ইউ, বিডি বলতে ভি, আর বিসি, বিসিকে লেখা যায় বিডি বিয়োগ সিডি। বিসিকে কি লিখতে পারি, গোড়াটা থেকে নিচেরটা বাদ দিলাম, গোড়াটা থেকে নিচেরটা বাদ দিলে এই টোটাল হাইটটা থেকে নিচেরটা যদি বাদ দিই তাহলে উপরটা থাকবে। টোটাল হাইট মানে হচ্ছে ভি, নিচেরটা বাদ দিলাম মানে এও পরিমাণ বাদ দিলাম, ইউ পরিমাণ, এটাকে আবার এও লিখতে পারি। আচ্ছা পরের লাইনে করি, ইউ প্লাস ভি, বিডি বলতে ভি, সিডি বলতে ইউ এর সমান, অথবা পরের লাইনে করব বিডি মাইনাস সিডির পরিবর্তে লিখব এও, তাহলে হাফ ভি প্লাস ইউ, এটা হবে ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে নিয়ে আসলাম এস ইজুকাল টু হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজুকাল টু 2as, বা ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এভাবে প্রমাণ করতে পারি। এবার আমরা গতির সমীকরণের যে লাস্ট সমীকরণটি সেটি প্রমাণ করব, অর্থাৎ nth সেকেন্ডে সরণ Sn বা Snth ইকুয়ালস টু nতম সেকেন্ডে সরণ ইজুকাল টু ইউ প্লাস হাফ অফ এ টুয়াইস n মাইনাস 1। এটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করব। এটাও একই রকম লেখচিত্র অঙ্কন করব। এদিকে বলো তো কি ভি, এদিকে টি, অবশ্যই ত্বরণ সমত্বরণ, তাই লেখচিত্রটা আগের মতোই এরকম হবে। মনে করলাম এ পি হচ্ছে লেখচিত্র, তাহলে একই রকমভাবে আগের মতো লিখব। আমরা কি লিখব, ধরি গতিশীল বস্তুকণার প্রাথমিক বেগ সমান ইউ, সমত্বরণ সমান এ, এটুকু লিখলেই যথেষ্ট। ইউ লাগবে, এ লাগবে। এবার nতম সেকেন্ডে মনে করলাম যে n-1 সেকেন্ডে বি বিন্দু, আর n সেকেন্ডে এই সি বিন্দুটা চিহ্নিত করছে গতির। এটা হচ্ছে ভিটি কার্ভ, ভিটি কার্ভের এবি, n-1 সেকেন্ডের এবিটা হচ্ছে n-1 সেকেন্ডের গতি নির্দেশ করছে, আর এ থেকে সি n সেকেন্ড পর্যন্ত গতি নির্দেশ করছে। কি বললাম, এই সময়টা মনে করলাম n-1, এটুকুন n-1, আরও জটিল হয়ে যাচ্ছে n-1, বিসিডি, ওডি হচ্ছে n-1, ওডি সমান n-1 এত সেকেন্ড, আর ও ই সমান n সেকেন্ড। তাহলে এটা হচ্ছে n সেকেন্ড, এটা হচ্ছে n সেকেন্ড, আর এটা হচ্ছে n-1 সেকেন্ড। তাহলে এটা কত, 1 সেকেন্ড। এটা হচ্ছে n সেকেন্ড, এটা n-1 সেকেন্ড। এটা যদি হয় 6, এটা হচ্ছে 5, 1 কম। এটা n, ও থেকে ই পর্যন্ত n সেকেন্ড, আর ও থেকে ডি পর্যন্ত n না, এর চাইতে 1 কম। তার মানে কি এটা 1 সেকেন্ড, তার মানে হচ্ছে ডিই সমান 1 সেকেন্ড, তাই তো। ও থেকে ই পর্যন্ত n সেকেন্ড, আর ও থেকে ডি পর্যন্ত n-1। এখানকার দৈর্ঘ্য প্রস্থ থেকে ভাববে না, এটা জাস্ট হিসাবে ধরেছি আমি। এবার এই 1 সেকেন্ডে
কতটা সরণ গেছে? সরণ মানেই হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ ভিটি। তাহলে 1 সেকেন্ড সময়ে, এই সময়ে সরণ বলতে এই দাগওয়ালা জায়গাটা। তাহলে আমরা কি লিখব? ধরি ভিটি লেখচিত্রের এপি সরলরেখা কণার গতি নির্দেশ করছে। এবং এপি, এ থেকে পি, এবি এন মাইনাস এবি অংশ, এমনি লিখতে হবে, এবি অংশটা এন মাইনাস 1 সেকেন্ডের, এখানে দাঁড়িয়ে করে দিই, এবি অংশ এন মাইনাস 1 সেকেন্ডের এবং এসি অংশ এন সেকেন্ডের গতি নির্দেশ করছে। এটা n-1 সেকেন্ডের 1 কম, আর এটা পুরোপুরি n, তো এটা পুরোপুরি n, এ থেকে সি n সেকেন্ডের গতি নির্দেশ করছে, আর এবিটা 1 সেকেন্ড কমের গতি নির্দেশ করছে, মানে এটুকু 1 সেকেন্ড আছে পড়ে এখানে। তো অতএব বিসি 1 সেকেন্ডের গতি নির্দেশ করছে। অতএব n-তম সেকেন্ডের সরণ বিসি ও ডিই সরলরেখার, বিসি ও ডিই সরলরেখার সীমাবদ্ধ, বিসি আর ডিই সরলরেখার সীমাবদ্ধ ক্ষেত্র। কি লিখলাম? nth সেকেন্ডের সরণ, বা এসএম যদি লিখি আমি তাও হয়, বা এসটি, টি দিয়ে লিখলে এসটি, তাহলে কি হবে? এসটি ইকুয়ালস টু এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বিসিইডি, বিসিইডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বিসিইডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাই তো? এরিয়া আন্ডার দ্য গ্রাফ, তো বিসি হচ্ছে গ্রাফ 1 সেকেন্ডের জন্য, তার আন্ডারে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে 1 সেকেন্ডের জন্য সরণ। তাহলে বিসিইডি ট্রাপিজিয়াম কি? সমান্তরাল বাহু দুটির সমষ্টি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি বিডি প্লাস সিই ইন্টু ডিই। তাহলে আমাদের এই গতিবেগটা কি করে পাবো? এই গতিবেগটা পাবো বিডি, আমরা যদি রাফে এখানে করি, আচ্ছা এদিকে করে দিই, বিডি এটা কত সেকেন্ড? n-1, ত্বরণ হচ্ছে এ, তাহলে ই হচ্ছে প্রাথমিক বেগ, n-1 ইন্টু এ, বা এটা আগে দিতে পারি আমরা, এটি যেহেতু এ ইন্টু n-1, আর সিই গতিবেগ, গতিবেগটা বার করছি, এটা তো গতিবেগের চিহ্নিত করছে, তো এটার গতিবেগ কী করে পাবো? প্রাথমিক গতিবেগ ইউ, তার সঙ্গে এন সেকেন্ডে, তাহলে ইউ প্লাস এটি যেহেতু ছিল, তাহলে এ এন, তাহলে বিডিসি এর মান পেয়ে গেলাম হাফ, বিডির মান হচ্ছে ইউ প্লাস এ ইন্টু n-1, আর সিই এর মান হচ্ছে ইউ প্লাস এ এন, আর ডিই মানে হচ্ছে 1। এবার হিসাব করো কি হচ্ছে, হাফ ইউ প্লাস এ এন মাইনাস এ প্লাস ইউ প্লাস এ এন। কোথায় নিয়ে যাব? জায়গা কোথায়?
এখানে নিয়ে আসলাম, জায়গা নেই আর। ইউ আর ইউ মিলে 2u, বাইরে হাফ আছে 2u, আর an আর an মিলে 2an মাইনাস a, এতে কি আছে sn বা nth, হাফ ইন্টু 2u প্লাস হাফ, a কমন নিব 2n মাইনাস 1, 2 2 কাটলাম, u প্লাস হাফ অফ a টুয়াইস n মাইনাস 1 sn। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তো কিছুই না, এই ট্রাপিজিয়ামটা যেহেতু 1 সেকেন্ডে সরণ, 1 সেকেন্ডের সরণ এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে n-1 সেকেন্ডের ভেলোসিটি। আমরা যদি জানি ইউ প্রাথমিক বেগ, ত্বরণ হচ্ছে a, তাহলে n-1 সেকেন্ডের গতিবেগ কত হবে? v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এ তো এই, কিন্তু টি এর মানটা হচ্ছে, সময়টা হচ্ছে n-1, তাই টি এর জায়গায় n-1 মানে এটার মান পেলাম। অনুরূপ এটার মান পাবো ইউ প্লাস an, তো দুটা দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটার মান জানি, তাহলে আমরা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাব। সেটা করলে এটা চলে আসবে। এবার আমরা আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। যে কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দিই, পৃথিবী তার অভিকর্ষ বলের কারণে বস্তুটিকে নিচের দিকে টানে। একটা সর্বদাই ত্বরণ প্রয়োগ হয় নিচের দিকে। কোনো বস্তুকে যদি বিনা বাধায় ছেড়ে দেওয়া যায়, তাহলে বস্তুটি নিচের দিকে পড়ার সময় সময়ের সাপেক্ষে যে বেগ পরিবর্তন হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। পৃথিবীর অভিকর্ষ বলের কারণে ত্বরণ, বেগ পরিবর্তন হবে। পৃথিবীর এই ত্বরণ, যাকে আমরা জি অক্ষর দিয়ে চিহ্নিত করি, কি ত্বরণ? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই পৃথিবীর এই ত্বরণ পৃথিবীর কাছাকাছি প্রত্যেকটা বস্তুতে সমত্বরণ প্রয়োগ হয়, কিন্তু অনেক উঁচুতে উঠলে, অনেক গভীরে গেলে বিভিন্ন কারণে অভিকর্ষ ত্বরণ খানিকটা পরিবর্তিত হতে পারে। কিন্তু আমাদের যে সমস্ত হিসাব নিকেশ বা অঙ্ক, সেগুলি পৃথিবীর কাছাকাছি বস্তুদেরকে নিয়েই, তাই এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ স্থির আমরা ধরে নিতে পারি। অর্থাৎ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সম অভিকর্ষজ ত্বরণ। কারণ জি যদি ইউনিফর্ম না হয়, সম অভিকর্ষজ ত্বরণ, জি যদি স্থির না হয়, তাহলে আমরা এই ফর্মুলাগুলো প্রয়োগ করতে পারবো না। তো উলম্ব গতি, ভার্টিক্যাল মোশন, ওয়ান ডাইমেনশনাল, যেখানে জিকে কনস্ট্যান্ট ধরতেই হবে, তবেই এই ফর্মুলাগুলো কাজে লাগবে, না হলে এই ফর্মুলাগুলো মিনিংলেস। তো আমাদের জি এর মানটা স্থির পৃথিবীর কাছাকাছিতে, এবং সেই জি এর মান 9.81 বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা কোনো কোনো ক্ষেত্রে অঙ্কের সুবিধার জন্য 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়। তো আমাদের যে ইকুয়েশন অফ মোশন ছিল ওয়ান ডাইমেনশনাল, সেই সমীকরণগুলি এক্ষেত্রে প্রয়োগ হবে। অর্থাৎ একটা বস্তুকে উপরে ছুড়ে দিলাম, কত উপরে উঠবে, কতক্ষণ ধরে উঠবে, কত নিচে নামবে, কোন উচ্চতায় কি তার গতিবেগ হবে, সেই হিসাবগুলি আমরা এই ফর্মুলাগুলো দিয়েই করতে পারবো। এখানে এর পরিবর্তে এইচ, আর এর পরিবর্তে এইচ বলছি, ত্বরণের পরিবর্তে জি, আর এস সরণের পরিবর্তে এইচ, এই দুটি লেটার আমরা ইউজ করব। অবশ্যই সাইন কনভেনশন এক বিষয়টি জানতে হবে। তো ঊর্ধ্বমুখী গতির জন্য যখন উপরের দিকে উঠবে, ঊর্ধ্বমুখী গতির জন্য ভেলোসিটি উপরে, ডিসপ্লেসমেন্ট উপরে, কিন্তু অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, তাই মাইনাস ফর্মুলা আমরা বসাতে পারি। অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি ঊর্ধ্বগতির ক্ষেত্রে।
যেহেতু সব কিছু উপরের দিকে, যেটা উল্টো দিকে, তাই মাইনাস জি বসাতে পারি। এইচ ইজুকাল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। ঠিক লিখলাম তো? ভি তো ভি থাকবে, চূড়ান্ত বেগ, ইউ প্রাথমিক বেগ, 2as, এটা যেহেতু উপরে এসটা এইচ হয়ে যাবে, এটা জি হয়ে যাবে, ঊর্ধ্বমুখী গতি। আর নিম্নমুখী গতির ক্ষেত্রে নিচের দিকে যখন নামবে তখন সব কিছুই জিটা আমরা ধনাত্মক ধরতে পারি, কারণ গতির অভিমুখ, সরণ এবং জি একই দিকে, তাই নিম্ন দিকে বা নিম্নমুখী গতির জন্য কি লিখতে পারি? ভি ইজুকাল টু ইউ প্লাস জিটি, এইচ ইজুকাল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। উপরে যখন যাচ্ছে গতি উপরে, সরণ উপরে, বেগ উপরে, কিন্তু যেটা নিচের দিকে টানছে তাই মাইনাস করলাম, আর নিম্নমুখী গতির দিকে প্লাস করলাম। অথবা এই শর্টকাট বুদ্ধি না করে যদি সাইন কনভেনশন আমরা ব্যবহার করি, চিহ্নের নীতি, তাহলে কি মনে করব? যে উপরের দিকে যখন যাবে তখন আমরা ভেক্টরগুলোকে পজিটিভ ধরব, ভি ইকুয়ালস টু পজিটিভ, সরণ এইচটা হচ্ছে সরণ, সেটাও ধরব পজিটিভ, ভি ইউ টি তো স্কেলার রাশি, এস ধরেছি, ইউ ধরেছি, ভি ইউ এস ধরেছি, আর জি অলওয়েজ হচ্ছে, ইউটাও ধরবো আমরা পজিটিভ। নিচের দিকে যদি নামি তাহলে ভি হচ্ছে নেগেটিভ, এইচ হচ্ছে নেগেটিভ, ইউ হচ্ছে নেগেটিভ, আর জি উপর এবং নিচে সর্বদাই জি হচ্ছে নেগেটিভ। এই ফর্মুলা যদি বসাই তাহলে এগুলো অটোমেটিক চলে আসবে। যেমন উপরের ফর্মুলাতে ভি পজিটিভ, এইচ পজিটিভ, ইউ পজিটিভ, জি নেগেটিভ, তো জি নেগেটিভ, সেজন্য নেগেটিভগুলো আসছে। নিচের দিকে সবাই নেগেটিভ, এটাও নেগেটিভ, তো সবাই নেগেটিভের সঙ্গে এটাও যদি নেগেটিভ হয় তাহলে অটোমেটিক পজিটিভ চলে আসবে। আমি তো বসাই 1 নম্বরটা ভি নেগেটিভ, তাহলে মাইনাস ভি। এই সমীকরণটা কী করে আসছে? এই সাইন কনভেনশন ইউজ করে। ভি এর মান নেগেটিভ, নিচের দিকে নামছে যখন, তো মাইনাস ভি। ইউ এর মানও নেগেটিভ, মাইনাস ইউ। জি এর মান অলওয়েজ নেগেটিভ, জি কিন্তু অলওয়েজ নেগেটিভ। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর মান উপরে উঠুক আর নিচে নামুক, যেহেতু জি সবসময় নিচের দিকে কাজ করে তাই ওটা নেগেটিভ ধরবো, নিচের দিকে মানে নেগেটিভ। তাহলে ইউ মাইনাস হলো, জিও হবে মাইনাস, টি তো স্কেলার রাশি, কোনো ডিরেকশন নেই, তাহলে এখান থেকে কী পাচ্ছি? সব মাইনাসগুলো বাদ দিলে ভি ইজুকাল টু ইউ প্লাস জিটি। তাই সাইন কনভেনশন ইউজ করলেও পাবো এই সমীকরণগুলি, অথবা চালাকি করে যে উপরে ইউ ভি এইচ সব যেদিকে যাচ্ছে, জি উল্টা দিকে, তাই মাইনাস করে নিলাম, আর নিচের দিকে জিও নিচের দিকে, গতিও নিচের দিকে, সরণও নিচের দিকে, তাই নিচের দিকে গেলে সব পজিটিভ হয়ে যাচ্ছে, এভাবে ধরতে পারি। এবার আমরা এখান থেকে বার করব যে ম্যাক্সিমাম হাইটে উঠতে গিয়ে সময় কতটা লাগে ইত্যাদি বিষয়গুলি আমরা নির্ণয় করব। যদি কোনো বস্তুকে ইউ প্রাথমিক বেগে উপরে ছুড়ে দিই কী হবে? আস্তে আস্তে বেগ তার কমবে, কারণ অভিকর্ষ স্তর নিচের দিকে তাকে টেনে ধরার চেষ্টা করছে। তো অভিকর্ষ স্তর নিম্নমুখী, তার বেগ হচ্ছে ঊর্ধ্বমুখী, বিপরীত বেগ ও ত্বরণের অভিমুখ। তো এক সময় বেগ কমতে কমতে জিরোতে হয়ে যাবে, তারপরে নিচের দিকে নামবে। তাহলে যদি বলি সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করব, তাহলে কি করব? ভি যত উপরে উঠবে চূড়ান্ত বেগ শূন্য হয়ে যাবে, একটা ম্যাক্সিমাম জায়গায় গিয়ে বস্তুটা থেমে যাবে, তারপর নিচের দিকে মুভ করবে। ওই যেখানে গিয়ে বেগ স্থির হয়ে গেল সেখানে কি ত্বরণ আছে? সেখানেও ত্বরণ আছে। অতএব প্রশ্ন আসতে পারে যে বেগ শূন্য অথচ ত্বরণ আছে, তাহলে ওই মুহূর্তে যখন স্থির হয়ে গেল, একটা বেগ ছিল
তারপরে শূন্য হয়ে গেল। তো বেগের পরিবর্তন হলো, কিছু থেকে শূন্য হলো, বেগের পরিবর্তন হলো, তেমন ত্বরণ আছে। কোন ত্বরণের মান কত? অভিকর্ষজ ত্বরণ। কিন্তু বেগ কত? স্থির হয়ে গেছে, তার বেগ হচ্ছে শূন্য। তাহলে এই ফর্মুলা যদি আমরা ফেলি, সর্বোচ্চ উচ্চতায় ভি ইজুকাল টু 0, ইউ ইজুকাল টু ইউ লিখব, আর এইচ ইজুকাল টু ক্যাপিটাল এইচ লিখব। অতএব এই সমীকরণ 3 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি? ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। ভি এর মানটা হচ্ছে 0। তাহলে এখান থেকে পাচ্ছি এইচ ইজুকাল টু ইউ স্কোয়ার ডিভাইড বাই 2c। এর সর্বোচ্চ উচ্চতায় উঠতে গেলে সময়, সর্বোচ্চ উচ্চতা আরোহণের সময় কতটা? মনে করলাম ক্যাপিটাল টি। তাহলে কোন ফর্মুলা লাগাবো? সর্বোচ্চ উচ্চতায় উঠতে গেলে, সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে v0, ইউ জানি, জি জানি, টি বার করব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাওয়া যেতে পারে। অর্থাৎ 3টা সমীকরণের মধ্যে কোন সমীকরণকে ইউজ করলে আমার সুবিধাজনক সেটা ভেবে নিয়ে করতে হবে। তাহলে ভি ইজুকাল টু 0, টি ইজুকাল টু, এখানে তো টি নেই, তাই সময় এই সূত্র দিয়ে পাবো না, সময় বার করছি। তাহলে উপরের ফর্মুলা দেব। তাহলে টি ইজুকাল টু ক্যাপিটাল টি ধরবো, আর ইউ ইজুকাল টু ইউ। তাহলে কী পাচ্ছি? 0 ইজুকাল টু ইউ মাইনাস জি ক্যাপিটাল টি। এখান থেকে পাচ্ছি টি ইজুকাল টু ইউ বাই জি। অর্থাৎ ইউ বেগে যদি উপরে ছড়ে দেওয়া যায় কোনো বস্তুকে, তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটিতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তার প্রাথমিক যে বেগ তার স্কোয়ার বাই 2g। এখানে মাথায় 2, এখানে সাথে সহগে 2, পাওয়ারে 2, সহগে 2, ইউ স্কোয়ার বাই 2g। আর কত সময় লাগবে? ইউ বাই জি। এবার অবতরণের সময়কাল, সর্বোচ্চ উচ্চতা থেকে অবতরণ করতে কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লেগেছিল টি ইকুয়ালস টু ইউ বাই জি। সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা এইচ ইজুকাল টু ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, আর নামতে সময় যদি টি2 ধরি অবতরণের জন্য, তাহলে এটা কত বার করব? তো আমরা নিম্নমুখী, তাহলে এইচ ইজুকাল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ ইজুকাল টু ইউটি, ইউ এর মান 0, অবতরণ করবে যখন প্রাথমিক বেগ তখন 0। তাহলে 0 প্লাস হাফ জি টি2 স্কোয়ার ধরলাম, অবতরণকে যদি টি2 ধরি, তাহলে এখান থেকে পাচ্ছি টি2 ইজুকাল টু টি2 স্কোয়ার ইজুকাল টু 2h বাই জি। টি2 স্কোয়ার ইজুকাল টু 2h, h এর মান ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে 2 2 কাটছে, বাই টি2 ইজুকাল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, বা টি2 ইজুকাল টু ইউ বাই জি। তাহলে টি2 হচ্ছে ইউ বাই জি। তারপর টি1ও ইউ বাই জি, টি2ও ইউ বাই জি। তার মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যা সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে বা অবতরণ করতে একই সময় লাগে। তাই মোট সময়কাল উপরে উঠতে আর নামতে যে কোনো বস্তুকে যদি ঊর্ধ্বমুখী আমরা নিক্ষেপ করি, তাহলে টি1 প্লাস টি2, অর্থাৎ টি ইকুয়ালস টু টি1 প্লাস টি2 সমান হচ্ছে 2u বাই জি। এটা একটি ফর্মুলা। এর একটু মনে রাখতে হবে অঙ্কগুলি করার জন্য। একটি নির্দিষ্ট উচ্চতা h পৌঁছাতে সময় কতটা লাগবে? আমরা জানি ফর্মুলা h ইজুকাল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। সময় বার করবো h উচ্চতার জন্য। তো সময়ের একটি দ্বিঘাত সমীকরণ এখান থেকে নিয়ে আসলাম, মাইনাসকে এদিকে নিয়ে আসলাম প্লাস, এটাকে এদিকে নিয়ে আসলাম মাইনাস, h এদিকে ছিল এদিকে থাকবেই, ইজুকাল টু 0। এখান থেকে এটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0 এর দ্বিঘাত সমীকরণে এক্স এর মান নির্ণয় করি, তো আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিরূপক ডিভাইড বাই 2ac। অর্থাৎ এক্স এর মান বার করব, দ্বিঘাত সমীকরণের যে চলরাশি টি এর মান বার করব। তাহলে এই ফর্মুলা বসাবো। এই ফর্মুলা বসালে টি স্কোয়ারের সঙ্গে যে সহগ আছে সেটাকে আমরা এ ধরবো, টি এর সঙ্গে যেটা সহগ আছে সেটাকে বি ধরবো, কনস্ট্যান্টকে সি ধরবো। তারপরে এই ফর্মুলা বসালে এটা অটোমেটিক চলে আসছে। তাহলে টি